সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আপনাদের সাথে আছি আমি নিশা মাহমুদা। আর এই মুহূর্তে আমার সাথে এমন একজন উপস্থিত আছেন যিনি বর্তমানে ঢালিউডের রেকর্ড ব্রেক করা সিনেমা শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার আর্ট ডিরেকশন দিয়েছেন। তিনি শিহাব নুরুন নবী। আজকে তার সাথে আমরা কথা বলবো, জানবো তার তুফান সিনেমার সেটে আর্ট ডিরেকশনের অভিজ্ঞতা, সেই সাথে তার 16 বছরের ক্যারিয়ারের আপস ডাউন সবকিছু। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি তো তুফান সিনেমার আর্ট ডিরেকশন দিয়েছেন। জি, আমি এটাও জানি যে আপনি 16 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। তুফান সিনেমার সাথে যুক্ত হওয়ার গল্পটা জানতে চাই। তুফান সিনেমার সাথে যুক্ত হচ্ছে যথারীতি যেটা হয় যে একজন ডিরেক্টর কল দিয়েছেন, রায়হান রাফি কল দেয় যে আসলে একটা প্রজেক্ট আছে, করতে আগ্রহী কিনা। তারপর ওনার অফিসে যাই, তারপর উনি বলেন এরকম এরকম একটা প্রজেক্ট এই সময় করতে চাই। তো তারপর বলি যে হ্যাঁ করতে আগ্রহী, মেইন স্ট্রিমের সিনেমা। সো আমি এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছি আসলে ম্যাক্সিমাম ফিল্মই ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। সো এরকম একদম কমার্শিয়াল সিনেমা আমার করা হয়নি। সো আমিও খুব আগ্রহী ছিলাম, তো আমি রাজি হয়ে যাই। তারপর বেসিক্যালি এটার জার্নি শুরু হয় এবছর জানুয়ারির 17 তারিখ থেকে। ফর্মালি আমি আসলে তুফানের টিমের সাথে যুক্ত হই। তারপর তো কাজ করা, প্রি প্রোডাকশন, তারপর শুটিং, তারপর রিলিজ। আচ্ছা, আমি একটু জানতে চাইবো, তুফান তো বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতায়। জি, একটা পোর্শন শুটিং হয়েছে কলকাতায় হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে আর্ট ডিরেকশন দেয়া এবং কলকাতায় আর্ট ডিরেকশন দেয়া পার্থক্য কেমন ছিল? সবচেয়ে বড় মানে পার্থক্য বলতে আমি বলবো, মানে বড় পার্থক্য হচ্ছে যে ওখানে আমাদের থেকে অনেক স্কিল লোকজন আছে এক, এবং দ্বিতীয় হচ্ছে ওখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা বলতে আমি বোঝাতে যাচ্ছি, ধরেন ওখানে যেরকম সিম্পল শুটিং করতে গেলেই প্রথম যেটা প্রয়োজন হচ্ছে ধরেন একটা লোকেশন পারমিশন। ওখানে অনেক পুরো জিনিসটাই একটা সিস্টেমেটিক ওয়ে, যে আপনি যদি শুটিং করতে চান তাহলে ওখানে প্রপার ওয়েতে যদি আপনি একটা অনুমতি চান তাহলে আপনি ওখানে শুটিংয়ের জন্য পারমিশন পাবেন। যেরকম একটা সবচেয়ে কলকাতার জিপিওর যে মোড়, আমরা ওই জায়গায় একটা বড় সিন শ্যুট করি সারাদিন হলিডেতে। ওটা একটা সানডে ছিল, ওদের ওখানে তো সানডে হলিডে। সো আমরা যখন রেকি করি তখন ওখানে আমাদের যে ইন্ডিয়ান যারা লোকাল ছিলেন, যারা আমাদের প্রোডাকশন সাপোর্ট দিয়েছেন, ওরা বলছিলেন যে এখানে শুটিং করতে পারবো। সো আমাদেরও লোকেশনটা পছন্দ হয়, কিন্তু আমরা আসলে শিওর ছিলাম যে ওখানে আসলে শুটিং করতে পারবো কিনা। কারণ ওটা হচ্ছে কলকাতার জিপিও মোড়। সো ওরা বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা পসিবল। সো আমাদের এখানকার আসপেক্টে, মানে আমরা যদি এখানে বাংলাদেশের জিপিও মোড়ে শুটিং করতে চাই, এটা পসিবল কি পসিবল না, এই আইডিয়া আপনার মনে হয় সবারই কম বেশি আছে। সো আমরা আসলে আমরা দিন শেষে ওখানে শুটিং করি এবং ডে লং শুটিং করি, এবং কোনো ধরনের আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ আমাদের অনুমতি ছিল। কারণ ওদের গভর্নমেন্টের থেকেও ওই জিনিসগুলো খুব সাপোর্ট করে যে শুটিং করতে চাইলেই শুটিং করতে পারবো। সো আমরা খুবই ইজিলি ওখানে শুটিং করেছি। এটা সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে এই সাপোর্টগুলো আসলে ওখানে খুব ভালো পেয়েছি আমরা, যেটা আসলে বাংলাদেশে একটু কষ্টসাধ্য। আচ্ছা, ওখানকার মানুষগুলো, মানে সাধারণ মানুষ যারা ছিলেন তারাও বেশ কোঅপারেটিভ ছিলেন? হ্যাঁ, আমরা যেরকম একটা রিয়েল লোকেশন এক জায়গায় শ্যুট করেছি, সেটা একটা রিসোর্টের মতন ছিল, এবং ওই রিসোর্টটাতে আমরা যখন শুটিং করি তখন ওটাও অ্যাক্টিভ ছিল। সো যেটা হয় যে আমরা যখন শুটিং করি, শুটিংয়ের একটা শট চলছে, একদম বেসিক জিনিস যে আমরা একজনকে হয়তো বা আনওয়ান্টেড কোনো পিপল যখন ফ্রেমের সামনে যাতে না যায়, আমরা ওদেরকে ওয়েট করতে বলি। সো বাংলাদেশে আসলে এই ওয়েট করতে বলা মানে হচ্ছে তাকে অনেক কথা বলে বোঝাতে হয় যে ভাই একটু দাঁড়ান, একটা মিনিট সময় দেন, একটা শট চলছে, শেষ হলে আপনি যেতে পারবেন। সো হয়তো বা ওনারা ম্যাক্সিমাম টাইম অনেক সময় নেগেটিভ রিয়াকশন দেয়, বাংলাদেশের কথা বলছি। সো ওইখানে যে পার্থক্যটা ছিল, ওইখানে যখনই যাকে আমরা এইরকম শুটিংয়ের মাঝখানে বলেছি যে ওখানেও ওনারাও একটা গেস্ট ছিলেন, সো বলেছি যে একটু দাঁড়ান, শট চলছে, সো ওরা খুবই উইলিংলি ওয়েট করেছে, এবং সেটা ধরেন 1 মিনিটের জায়গায় 3 মিনিট ওয়েট করেছে, কিন্তু একবার বলে নাই ভাই আমার তো তাড়া আছে, আমার যেতে হবে। সো এই সাপোর্টগুলো ওখানে অনেক ভালো আমরা পেয়েছি, এবং আমরা খুব সারপ্রাইজ হয়েছি যে ওরা খুবই এই ব্যাপারে আন্তরিক, ওখানে শুটিংয়ের ব্যাপারে বা শুটিংয়ের লোকদেরকে খুবই হেল্পফুল। আচ্ছা, ঢালিউডের সুপারস্টার বলি, মেগা স্টার বলি, সেটা একজনই আছেন বর্তমানে, শাকিব খান। জি, বলতে পারি আমরা। তাকে আপনি আর্ট ডিরেকশন দিয়েছেন, সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুবই ইন্টারেস্টিং। আমরা তো মানে আমার জন্য তাকে আর্ট ডিরেকশন দিয়েছি বেসিক্যালি তা না, আমি তো বেসিক্যালি সিনেমার আর্ট ডিরেকশনটা দিয়েছি। সো শাকিব ভাই খুবই কোঅপারেটিভ। সো আমার এর আগে সুযোগ হয়েছিল ওনার সাথে বিজ্ঞাপনে কাজ করার। সো বিজ্ঞাপন তো আসলে ওইভাবে একটা মানুষকে ওইভাবে বোঝা যায় না যে ওই মানুষটা কীরকম বা উনি কী ধরনের কী চাচ্ছেন। সো ফিল্মের ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রায় টানা একসাথে 1.5 মাসের মতন ছিলাম, অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে। সো আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল, উনি খুবই কোঅপারেটিভ ছিলেন মানে কাজের ব্যাপারে। মানে আমাদের যদিও আর্টের সাথে আর্টিস্টের ওইরকম কোনো রিলেশন নাই ডিরেক্ট,
কিন্তু তারপর আমি বলবো উনি যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন। আচ্ছা, 1.5 মাস যেহেতু শাকিব খানকে দেখেছেন কাছ থেকে, মানে তার আসলে সেটে তার আচরণ কীরকম বা অ্যাটিটিউড কীরকম, সুপারস্টার সুলভ আচরণ নাকি নর্মাল, নাকি উনি সেটে চুপচাপ থাকতেন না হাসাহাসি করতেন, কেমন ছিলেন? উনি আসলে মানে একদম একজন মেগাস্টারের মতনই, যেটা হওয়া উচিত। উনি ওনার টাইমলি এসেছেন এভরিডে, এবং উনি ওনার কাজের ব্যাপারেই খুবই মনোযোগী ছিলেন। ওনাকে যখন কল দেওয়া হয়েছে সেটা আসার জন্য সেটে এসেছেন, শ্যুট করেছেন, আবার হয় ওনার সেটে ওয়েট করেছেন পরের শটের জন্য, বা হচ্ছে ওনার ভ্যান্টি ভ্যানে ব্যাক করেছেন, এবং উনি পুরো সময়টাই আসলে মানে ওনার কাজের মধ্যেই মনোযোগ ছিল। আর হচ্ছে যেটা আমাদের হয় যে মানে অফ দ্য ক্যামেরা হচ্ছে যে গল্প করা বা হচ্ছে লাঞ্চ টাইমে বসে কথা বলা, সেগুলো ছিল। উনি খুবই ফ্রেন্ডলি, মানে এমন না যে উনি একদম চুপচাপ বসে থাকেন, কারোর সাথে কথা বলেন না, তা না। উনি খুবই ফ্রেন্ডলি, সবার সাথেই খুবই হাস্যোজ্জ্বল ব্যবহার করেন, বা যে কারোর সাথে দেখা হলে কুশল বিনিময় করা, যেটা বা আমরা যেটা মনে করি যে হয়তো অনেক বড় স্টার কথা বলবেন কিনা, একেবারেই উনি ওরকম না। সবার সাথে কথা বলা, কেমন আছি, ভালো আছি, খুবই ক্যাজুয়াল, আমাদের আরও 10টা মানুষের মতন। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর্ট ডিরেকশনের উপরে নোনা জলের কাব্য সিনেমার জন্য। জি। আর তাছাড়া আপনার ক্যারিয়ারে আপনি যে ধরনের সিনেমা করে এসেছেন সেখান থেকে তুফান একটু ডিফারেন্ট, কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ। তো আপনি যে ধরনের কাজ করেন, যেই প্যাটার্নের কাজ করেন, সেখান থেকে বের হয়ে কমার্শিয়াল সিনেমাতে আর্ট ডিরেকশন দেওয়াটা কতখানি কঠিন বা কতখানি সহজ ছিল? চ্যালেঞ্জটা একটা ছিল, কারণ কমার্শিয়াল ফিল্মের ল্যাঙ্গুয়েজ টোটালি আলাদা। কারণ কমার্শিয়াল ফিল্ম মানে হচ্ছে যে আপনি এটা আসলে দর্শকের জন্য বানাচ্ছেন, মানে এটা হচ্ছে আমার মতামত, যে দর্শকের জন্য যখন বানাচ্ছেন, সো দর্শক আসলে কী দেখতে চায়, কোনটা রিসিভ করবে পজিটিভলি, কোনটা নেগেটিভলি রিসিভ করবে, ওই জিনিসগুলো চিন্তা করতে হয় খুব বেশি। আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে হচ্ছে যে আসলে আমি কি চিন্তা করছি, যদি আমি একটা সিনেমা বানাই বা যেই ডিরেক্টর বানাচ্ছেন, যে উনি আসলে দর্শককে কী বোঝাতে চাচ্ছেন বা কী দেখাতে চাচ্ছেন, ওইটা ইম্পর্টেন্ট। সো দুইটার মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে, যে যখন আমি মেইন স্ট্রিম সিনেমা করবো, ওটা আসলে বেসিক্যালি মাচ পিপলের জন্য, যে মাচ পিপল কী চায়, চাহিদাটা কী, সেটা মাথায় রেখে আসলে কাজ করতে হয়। এটা একরকমের মজা, আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের আরেক রকমের মজা। যে তুফান সব পজিটিভ, সব ঠিক আছে, কিন্তু লোকেশন বা আর্ট ডিরেকশন দেখে এটাতে কলকাতা বা ইন্ডিয়ান ভাইবটা বেশি মনে হয়েছে ঢাকার চেয়ে। এই ব্যাপারে কি বলবেন? আমরা 90 দশকের ঢাকা বলেছি, কিন্তু মানে আমরা কিন্তু ওইভাবে কোনো অ্যাড্রেস কমিট করি নাই যে এটা হচ্ছে ঢাকার ওই জায়গাটা স্পেসিফিক। কারণ আমরা যেই নামগুলো বা যেই জায়গাগুলো ব্যবহার করেছি, ওগুলো আমার যতটুকু মনে পড়ে সবগুলোই হচ্ছে যে আপনার কাল্পনিক। আর যেহেতু আমাদের কিছু লিমিটেশন ছিল, আমাদের সময়ের লিমিটেশন ছিল, বাজেট ইস্যু ছিল, প্লাস সব কিছু মিলে কিছুটা কলকাতা আর ঢাকা 90-এর আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম, আমরা চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বাইন্ডিংসের কারণে হয়তো বা ওটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা ঢাকার মতন না। আচ্ছা, 90 দশক নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো তুফানের 90 দশকের যে প্রপসগুলো ইউজ করেছেন বা অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা আসলে কতখানি টাফ ছিল? ও সেটা 90 দশকের প্রস অনেক টাফ ছিল, কারণ আমাদের একটা মেজর পার্ট যেহেতু কলকাতায় শ্যুট হয়, সো আমরা একটা বড় জিনিস নিয়ে একটা প্রপসের কথা বলি আমি স্পেসিফিক, সেটা হচ্ছে আমাদের 90 দশকে খুব পপুলার একটা ভেহিকেল ছিল, যেটা হচ্ছে যে স্কুটার, যেটা এখন নাই, এখন আমরা সিএনজিতে উঠি। সো অনেকে এখনকার জেনারেশন আপনার স্কুটার চিনেই না। সো স্কুটারের বেসিক একটা স্ট্রাকচার ছিল। সো আমরা কলকাতায় খুব চেষ্টা করেছি যে ওইরকম একটা স্কুটার যদি আমরা পাই, যাতে আমরা শ্যুট করতে পারি এবং 90sটা রিপ্রেজেন্ট করে, যেহেতু আমাদের অনেক রাস্তাঘাটে শুটিং ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওইভাবে কোনো স্কুটার পাই নাই ওইখানেও সব সিএনজির মতো, মানে আমাদের এখানে যে সিএনজি, ওখানেও ওইরকম সিএনজি চলছে। সো তারপর আমাদের আসলে একটা ওই সিএনজিটাকে একটা মডিফাই করে স্কুটার বানাতে হয়েছে। সো ওইটা অনেক টাফ জব ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে ওটার ইঞ্জিন, ওটার বসার জায়গা এবং হচ্ছে চাকা সবই অন্যরকম। সো ওইগুলো আমরা চেষ্টা করেছি যে যতটা আপনার স্কুটারের কাছাকাছি নেওয়া যায় আর কি, হয়তো বা 100% হয় নাই, কিন্তু আমাদের ফিল্মিংয়ের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমরা চেষ্টা করেছি। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে কলকাতার রিক্সা আর ঢাকার রিক্সা সেম না। সো আমরা চেষ্টা করেছি যে আমাদের মতন রিক্সাগুলো রাখার। সো আমাদের যেহেতু প্রচুর ভেহিকেল ইউজ হয়েছে, আমরা সব ক্ষেত্রে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টাটা ছিল যে যাতে আমরা যতটা সম্ভব ঢাকার মতন রিক্সাগুলো বানাতে পারি। কারণ আমাদের ওখানে বসে বসে এই যতগুলো রিক্সা হয়েছে সবগুলো রিক্সার হুড বানাতে হয়েছে, কারণ আমাদের বা ঢাকার হুড আর কলকাতার হুড টোটালি আলাদা। স্ট্রাকচার মিলে কিছুটা, কিন্তু হুডগুলো মিলে না। সো আমরা আবার এই ঢাকার থেকে এই হুডের এই ফ্রেম, এই আমাদের এখানে যেই ধরনের ক্লথ ইউজ হয় রিক্সার হুডের জন্য, ওইগুলো সব আবার আমরা এখানে ঢাকা থেকে নিয়ে গিয়ে তারপর ওখানে আবার ওগুলো মেক করা হয়েছে, যাতে আমরা পারে আর কি 90sটা বুঝাতে পারি, 90sের ঢাকা বানাতে পারি।
তুফানের গান দুষ্টু কোকিল বা উড়াধুরা সবগুলোই বেশ হিট। এই গানের অ্যারেঞ্জমেন্টে সেট ডিজাইন করা বা সেটের আর্ট ডিরেকশন সেটা কীরকম ছিল? ওই যে কমার্শিয়াল ফিল্মে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গান। সো আমাদের গানের ব্যাপারে আমাদের খুবই আলাদা একটা মনোযোগ ছিল যে যাতে গানগুলো খুব ভালোভাবে আমরা শ্যুট করতে পারি। সো গানের যেহেতু লিরিক অনেক ভালো ছিল, মিউজিক ভালো, সো আমরা গানের সেটের হচ্ছে প্রথমেই অনেক দিন আগে আমাদেরকে এই লিরিকগুলো দেওয়া হয়, যেটা গানের ক্ষেত্রে হয় যে লিরিক দেওয়ার পরে আমরা আসলে যিনি কোরিওগ্রাফার থাকেন গানে উনি বেসিক্যালি কী করতে চান, মানে আমাদের যেরকম উড়াধুরা গানটা হচ্ছে একটা ফিল্মের প্রমোশনাল সং, আর দুষ্টু কোকিলটা হচ্ছে ফিল্মের ভিতরের একটা কাহিনী বেস সং। সো দুইটা পুরো দুই জিনিস। সো উড়াধুরার জন্য আমাদের ট্রিটমেন্ট একরকম ছিল, আর দুষ্টু কোকিলের জন্য ট্রিটমেন্ট আরেক রকম ছিল, কারণ দুষ্টু কোকিলটা হচ্ছে ফিল্মের একটা গল্পেরই একটা অংশের একটা গান। আপনাকে ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।